নমস্কার। লিপিকা বিশ্বাসের লেখা বিক্রমভিলা রহস্য 2 আজ থেকে শুরু করছি। যারা বিক্রমভিলা রহস্য 1 শোনেননি তারা আমার চ্যানেলে গিয়ে শুনে নিতে পারেন। চরিত্রগুলোর সম্বন্ধে পরিচিত হতে সমস্যা হবে না। বিক্রমভিলা থেকে যেহেতু তন্ময়রা চলে এসেছে কলকাতায়, তাই এখানকার গল্পই আজকে শোনাব। স্নিগ্ধা খাটের ওপরটা গুছিয়ে রাখছে। হঠাৎ খোলা জানালা দিয়ে তার দৃষ্টি আটকে গেল পাশের বাড়ির দোতলার জানালায়। জানালাটা একেবারে তাদের জানালার সোজাসুজি, দূরত্বও বেশি নয়, 9-10 ফুটের বেশি হবে না। সকালের উজ্জ্বল আলোয় কাঁচের ওপরে হঠাৎ ফুটে উঠল এক অদ্ভুত ছায়া। অস্বাভাবিকভাবে লম্বা, হাত পা বাঁকানো, হাড় ভাঙা পুতুলের মতো কাঁপছে। মাথাটা একপাশে কাত হয়ে যেন ক্রমশ লম্বা হচ্ছে। স্নিগ্ধার বুকটা কেঁপে উঠল। ঠিক তখনই জানলায় আরেকটা ছায়া ভেসে উঠল। সেটা তুলনায় অনেকটা স্বাভাবিক, একজন মানুষের মতো, সোজা দাঁড়িয়ে, কিন্তু মুখ নেই, চোখ নেই, শুধুই শূন্য অন্ধকার। প্রথম ছায়াটা হঠাৎ বিকৃত হাত তুলল। হাতে ধরা একটা লম্বা মোটা সাপ, যার দেহ কুণ্ডলি পাকিয়ে ছটফট করছে। মুহূর্তেই সাপটা ফনা তুলে হিসিস শব্দ করে বিষ উগরে দিতে চাইল। তারপর প্রথম ছায়া হিংস্র ভঙ্গিতে সেই সাপকে চেপে ধরল দ্বিতীয় ছায়ার গলায়। স্নিগ্ধা স্পষ্ট শুনতে পেল কাঁচ ভেদ করে আসা বিকট হিসিস শব্দ। ফোঁস! দ্বিতীয় ছায়াটা মরিয়া হয়ে ছটফট করতে লাগলো, হাত পা ছুঁড়ছে, শরীরটা বাঁকাচ্ছে। তারপর আচমকা মাথা ঝুঁকে পড়ল। সাপের বিষ দাঁত গেঁথে গেছে তার ঘাড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই তার ছায়াটা নিস্তেজ হয়ে নেমে গেল নিচে, কাঁচ থেকে মিলিয়ে গেল। আর প্রথম ছায়া, সে অস্বাভাবিকভাবে লম্বা হাত মেলে স্থির দাঁড়িয়ে রইল, ফাঁকা মুখ, তবুও স্নিগ্ধার দিকে যেন সরাসরি তাকিয়ে আছে। তার চোখের সামনেই যেন এক অদৃশ্য ভয়াবহ খুন হয়ে গেল, অথচ বাইরে সব শান্ত নিস্তব্ধ। স্নিগ্ধার মনে হলো সে যেন এক বিভীষিকাময় দুঃস্বপ্ন দেখছে। বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেছে, শরীর কাঁপছে থরথর করে। এক ঝটকায় জানলা থেকে সরে এলো সে, যেন ছায়াগুলো এক্ষুনি কাঁচ ভেদ করে তার ঘরে ঢুকে পড়বে। সে আবার তাকালো, কিন্তু পরক্ষণেই ফাঁকা, কিচ্ছু নেই। জানলাটা নিস্তব্ধ হয়ে আছে। মনের ভুল, নিজেকে বোঝালো স্নিগ্ধা। তবু বুকের ভেতরটা ধকধক করে চলল। নিজেকে সামলে নিতে সে ধীরে ধীরে আলমারির দরজা খুলল। ভেতর থেকে বের করল সোনার রাধাকৃষ্ণের যুগল মূর্তি। মূর্তির মাথায় হীরের মুকুট, গলায় ঝলমল করছে হীরের হার। মূর্তিটা হাতে নিতেই তার চোখ ভিজে এলো। হঠাৎই মন ছুটে গেল অতীতে, বিক্রমভিলার সেই ভয়ানক দিনগুলোর স্মৃতিতে। মনে পড়ল শাশুড়ি মা, কাকিমা, কণিকা, মৃন্ময় আর রকির কথা। আর তারা কেউ নেই, থাকলে কত আনন্দেই না থাকতো। অজান্তেই চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল স্নিগ্ধার গাল বেয়ে। ঠিক তখনই ঘরে ঢুকল তন্ময়। স্নিগ্ধাকে দেখে সে বলল, তুমি এখানে? সবাই ডাকছে, ঠাকুরমশাই পুজো শুরু করেছেন। স্নিগ্ধা চুপচাপ দাঁড়িয়ে রইল, মূর্তিটা দুহাতে শক্ত করে আঁকড়ে ধরে। তন্ময় এগিয়ে এসে তার চোখের জল দেখে থেমে গেল। তার হাতে থাকা ঝলমলে মূর্তির দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, বুঝেছি, বিক্রমভিলার ঘটনাগুলোর কথা, মা, কাকিমা, কণিকাদের কথা মনে পড়ছে, তাই না?
তন্ময়েরও চোখ ভিজে এলো। সে আলতো করে স্নিগ্ধার কাঁধে হাত রেখে বলল, চলো, দেরি করো না। আর শোনো, বাড়িতে অনেক লোকজন, মূর্তিটা খুব সাবধানে রেখো। এই বলে সে একটা দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। স্নিগ্ধা মূর্তিটিকে কপালে ঠেকিয়ে চোখ বন্ধ করে থাকলো কিছুক্ষণ। তারপর আলমারির পাশে রাখা বড় কাঠের বাক্সে শীতের পোশাকের তলায় সাবধানে চাপা দিল রাধাকৃষ্ণের সোনার যুগল। বাক্সে তালা লাগিয়ে চাবিটা কোমরের কাড়ে ঢোকাবে বলে কার খুঁজতে লাগলো। সেই মুহূর্তে স্নিগ্ধার আঙুল ছুঁয়ে গেল কোমরে ঝোলানো মাদুলিটাকে। একদিন তান্ত্রিক তাকে দিয়েছিলেন দুটি অকেজো মাদুলি, কিন্তু পল্লবী কৌশলে সে দুটো বদলে দিয়েছিল এই মাদুলিগুলোর সঙ্গে। ঠিক এমনই আরেকটি মাদুলি আছে তন্ময়ের কোমরেও। এই মাদুলি তাদের রক্ষা করে, যাতে কোনো অশরীরী আত্মা তাদের ছুঁতে না পারে। আর এতে জড়িয়ে আছে পল্লবীর গভীর ভালোবাসা। স্নিগ্ধা আস্তে করে মাদুলিতে হাত বোলালো, যেন পল্লবীর ছোঁয়া পেল। সাথে সাথেই বুকটা মোচড় দিয়ে উঠল, চোখ দুটো ভিজে গেল। সে কোমরের কাড়ে চাবির ছোট্ট রিংটা ঢুকিয়ে চোখ মুছল। তারপর তাড়াতাড়ি পা চালিয়ে নিচতলায় নামল। গড়িয়ার এই বাড়িটি নতুন কিনেছে তারা। 3.5 কাঠা জমির ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই দোতলা বাড়ি। বাড়ির সামনে ছোট্ট খোলা উঠোন, দুপাশে শাড়ি দিয়ে সাজানো রঙিন ফুলের টব। শহরের ভিড়ভাট্টা আর কোলাহল থেকে যেন আলাদা এক জগৎ এই বাড়ি। চারপাশে ছড়িয়ে আছে অদ্ভুত শান্তি আর নির্জনতার আবহ। তন্ময়ের বাবা সুরেনবাবু, কাকা ভুবনবাবু আর দীর্ঘদিনের বিশ্বস্ত কাজের লোক হরিপদ সবাই আজ নতুন বাড়িতে উঠেছে। সবার চোখে মুখে খুশির ঝলক। সবাই ব্যস্ত। আজই গৃহপ্রবেশ। নিচতলা ঠাকুর ঘরে পাথরের রাধাকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করে চলছে পুজোর আয়োজন। স্নিগ্ধার বাবা মা, দিদি জামাইবাবু আর জামাইবাবুর মা তনিমা দেবী এসেছেন। তিনি বিধবা। স্নিগ্ধা ঠাকুর ঘরে ঢুকল। পাথরের রাধাকৃষ্ণের মূর্তির সামনে পুরোহিত আসনে বসে মন্ত্র পড়ছেন। সাদা পাথরের মেঝেতে রঙিন আলপনা আঁকা, তার ওপর গুছিয়ে রাখা পূজার সমস্ত সামগ্রী। বাতাস ভরে আছে ধূপধুনোর গন্ধে। কয়েকজন মেঝেতে আসন পেতে শান্তভাবে বসে আছেন। ভক্তির আবহে ডুবে আছে সবাই। স্নিগ্ধা আঁচল টেনে মাথা ঢেকে ঠাকুরমশাইয়ের কাছে বসল। তার পিছনে দিদি অরূপা এবং আরও কয়েকজন মহিলা বসে আছেন। পাশে এসে বসলেন তনিমা দেবী। চেহারায় গম্ভীরতা, ঠোঁটে হালকা হাসি, চোখে কৌতূহলের গভীর ছায়া। উলুধ্বনি, শঙ্খধ্বনি, আরতির ঝলক, সব মিলিয়ে চারিদিক উৎসব মুখর। তবু এত মানুষের ভিড়ের মাঝেও স্নিগ্ধার বুকটা যেন ফাঁকা ফাঁকা লাগছে। তনিমা দেবী ওর মুখের দিকে তাকিয়ে নরম গলায় বললেন, কি হয়েছে মা? তোমাকে যেন কেমন অস্থির লাগছে। স্নিগ্ধা হালকা হেসে মাথা নেড়ে বলল, না না, কিছু না। এদিকে তন্ময় বারান্দায় দাঁড়িয়ে একজন অতিথির সঙ্গে গল্প করছেন। এমন সময় সামনের গেটে একটি গাড়ি এসে থামল। গেট ফুলের মালায় সাজানো। গাড়ি থেকে নামলেন তন্ময়দের গ্রামের বাড়ি, বর্ধমানের কুসুমপুর থেকে আসা তার বাবার পুরনো বন্ধু প্রাণকৃষ্ণবাবু আর তার স্ত্রী মমতা দেবী এবং কুসুমপুরের পাশের গ্রামের কিঙ্কর। তন্ময় ছুটে গিয়ে তাদের অভ্যর্থনা জানালো। কাকাবাবু, তোমরা এসেছো, আমি যে কি খুশি হয়েছি। প্রাণকৃষ্ণবাবু মুচকি হেসে বললেন, আমার স্নিগ্ধা মা নিজে ডেকেছে, না এসে থাকি কি করে? আমার মা কোথায়? তন্ময় তাদের প্রণাম করে বিনয়ের সঙ্গে উত্তর দিল, ভেতরে আছে,
চলো কাকাবাবু। প্রাণকৃষ্ণবাবু চারপাশে চোখ বুলিয়ে বললেন, ভীষণ সুন্দর হয়েছে তোমাদের নতুন বাড়ি। সুরেনবাবু এসে প্রাণকৃষ্ণবাবুকে জড়িয়ে ধরলেন। আয় আয়, এত দেরি করলি কেন, ভেতরে আয়। এবার তিনি মমতা দেবীর দিকে তাকিয়ে বললেন, এসো বৌদি, পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? মমতা দেবী হেসে বললেন, না না। তন্ময় কিঙ্করের দিকে তাকিয়ে বলল, ভেতরে চলো ভাই। কিঙ্কর টেরা চোখে তাকিয়ে হাসল। তারা সবাই মিলে বাড়ির ভেতরে ঢুকল। এই বাড়িটি তন্ময়দের নতুন ঠিকানা। বর্ধমানের কুসুমপুরের গ্রামের কিছু জমি বিক্রি করে তারা এই দোতলা বাড়ি কিনেছে। বসার ঘরে ঢুকতেই প্রাণকৃষ্ণবাবু ও মমতা দেবী থমকে দাঁড়ালেন। ঘর সাজানো গোছানো, আরামদায়ক সোফা, দেওয়ালে সুন্দর ছবি। কিন্তু তাদের চোখ আটকে গেল একপাশে সার বেঁধে টাঙানো কয়েকটা বড় ছবির দিকে। তন্ময়ের মা অরুণা দেবী, কাকিমা তন্দ্রা দেবী, কণিকা, মৃন্ময়, পল্লবী এবং ল্যাব্রাডর কুকুর রকি। সবাই যেন জীবন্ত হয়ে আছে ছবির ভেতরে। প্রত্যেকের গলায় টাটকা ফুলের মালা। পল্লবীর ছবির দিকে তাকিয়ে প্রাণকৃষ্ণবাবু ও মমতা দেবীর চোখ অশ্রু ভেজা হয়ে উঠল। অন্যদিকে কিঙ্করের দৃষ্টি আটকে রইল কণিকার ছবিতে। তার দু চোখও ভিজে উঠল। আজও সে কণিকাকে ভীষণ ভালোবাসে। সুরেনবাবু নরম গলায় বললেন, তোরা বস, এই ঘরটা আমার স্নিগ্ধামা নিজে হাতে সাজিয়েছে। তারা বসে পড়ল। তন্ময় বলল, স্নিগ্ধা ঠাকুর ঘরে, আমি স্নিগ্ধাকে ডেকে আনছি। মমতা দেবী শাঁখের আওয়াজ শুনে বললেন, পুজো চলছে তো, ডাকতে হবে না। হরিপদ আর ভুবনবাবু এসে তাদের সাথে কুসুমপুরের স্মৃতিচারণ শুনতে লাগলো। স্নিগ্ধার বাবা সুকৃতি আর মা বলাকা এসে তাদের সাথে পরিচিত হলো। বলাকা তাদের শরবত এনে দিল। কিছুক্ষণ পর পুজো শেষ হলো। স্নিগ্ধা তন্ময়ের কাছে শুনল পল্লবীর বাবা মা এসেছে। সে তাড়াতাড়ি বসার ঘরে ঢুকল। প্রাণকৃষ্ণবাবু, মমতা দেবী আর কিঙ্করকে দেখে সে বলল, আপনারা এসেছেন, খুব ভালো লাগছে। স্নিগ্ধা দ্রুত তাদের প্রণাম করল। মমতা দেবী বললেন, থাক মা, ভালো থেকো, দীর্ঘজীবী হও। স্নিগ্ধা বলল, আপনার পায়ের ব্যথা কেমন আছে কাকিমা? মমতা দেবী বললেন, আগের থেকে ভালো আছি। স্নিগ্ধা কিঙ্করের দিকে মুখ করে বলল, কেমন আছো ভাই? ভালো আছি বড় বৌদি, তুমি কেমন আছো? এই চলছে। চলো খেতে চলো, কোন সকালে বেরিয়েছ, এখন নিশ্চয়ই খিদে পেয়েছে। প্রাণকৃষ্ণবাবু বললেন, আগে বাড়িটা ঘুরে দেখি। সুরেনবাবু তাদের ঘর দেখাতে লাগলেন। নিচতলায় আছে দুটি শোয়ার ঘর, বসার ঘর, খাওয়ার ঘর, রান্নাঘর আর ঠাকুর ঘর, সঙ্গে দুটি বাথরুম, একটা ছোট বারান্দা আর একটা গ্যারেজ ঘর। ওপরতলায় রয়েছে তিনটে শোয়ার ঘর, দুটো বাথরুম, একটি বারান্দা আর একটা বড়সড় হল ঘর। স্নিগ্ধা খাওয়ার ঘরে ঢুকল। বাড়িটির পূর্ব দিকে এই ঘরটি। হঠাৎই কানে ভেসে এলো ফোঁস-ফোঁস শব্দ। স্নিগ্ধার বুক কেঁপে উঠল। 2-3 ঘন্টা আগে দোতলায় যে ভয়ঙ্কর সাপের শব্দ শুনেছিল, ঠিক সেই রকমই আওয়াজ আসছে জানলার ওপার থেকে। সাহস সঞ্চয় করে ধীরে ধীরে এগোতে লাগলো সে জানলার দিকে। স্নিগ্ধা জানালার কাছে গিয়ে বাইরে তাকালো। পাঁচিলের এপাশে সাপ দেখতে পেল না, তবু ফোঁস-ফোঁস শব্দটা শুনতে পাচ্ছে স্পষ্ট, যেন একেবারে জানলার কাছেই। কৌতূহলে সে আরেকটু ঝুঁকে গ্রিলের ফাঁক দিয়ে উঁকি দিয়ে ভালো করে দেখতে চেষ্টা করছে। এমন সময় হরিপদ এসে বলল, কি দেখছো মা? স্নিগ্ধা কাঁপা গলায় বলল, সাপের ফোঁস-ফোঁস আওয়াজ আসছে, মনে হয় সাপ ঢুকেছে। হরিপদ বলল, সরো তো দেখি, কোথায়? স্নিগ্ধা সরে দাঁড়ালো। হরিপদ কান খাড়া করে চারপাশে তাকালো। তারপর সে বলল,
কোথায় সাপ? কিছুই তো নেই, কোনো আওয়াজও তো পাচ্ছি না। স্নিগ্ধা এবার লক্ষ্য করল সত্যি আর কোনো শব্দ নেই। সে বলল, সাপটা চলে গেছে বোধহয়। হরিপদ মাথা নাড়িয়ে বলল, সাপ এখানে আসার কথা নয় মা, বাড়ির চারপাশ তো সব পরিষ্কার। স্নিগ্ধা বলল, হরি কাকা, তুমি একবার বাইরে গিয়ে ভালো করে দেখে এসো সাপ আছে কিনা। পারলে পাঁচিলের ওপারটাও দেখো, ওপারেও থাকতে পারে। যাচ্ছি মা, তবে পাঁচিলটা বেশ উঁচু, ওপাশটা হয়তো ঠিকভাবে দেখতে পারবো না। এ কথা বলেই হরিপদ ঘর থেকে বেরিয়ে গেল। স্নিগ্ধা জানলা দিয়ে পাশের বাড়ির দোতলার সেই জানলার দিকে তাকালো, যেখানে সকালে দোতলার জানলা দিয়ে সে দেখেছিল প্রথম ছায়া সাপ ধরে রেখেছিল, আর দ্বিতীয় ছায়ার গলায় সাপের কামড় বসিয়েছিল। তন্ময় খাওয়ার ঘরে ঢুকল, মুখে উদ্বিগ্নতা নিয়ে বলল, মুখ বাড়িয়ে কি দেখছো? এদিকে এসো, লোকজন আসছে। স্নিগ্ধা তন্ময়কে পাশের বাড়িটা দেখিয়ে বলল, এই বাড়িতে কোনো অঘটন ঘটেনি তো? তন্ময় একটু অবাক হয়ে বলল, হঠাৎ এ কথা বলছো কেন? স্নিগ্ধা নিচু স্বরে বলল, না এমনি, ওদের গৃহপ্রবেশে আসতে বলেছিলে। তন্ময় হেসে উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ বলেছি। স্নিগ্ধা চুপ করে গেল। এক ভয়ের শিহরণ বয়ে যাচ্ছে তার শরীর আর মন জুড়ে। এসো এসো। এই বলেই তন্ময় তার হাত ধরে খাওয়ার ঘর থেকে বের করে আনলো। ঠিক সেই সময় একজন যুবক এগিয়ে এলো। তন্ময় স্নিগ্ধার হাত ছেড়ে দিয়ে পরিচয় করিয়ে দিল, এ গৌতম, আমাদের পূর্ব পাশের বাড়ির ছোট ছেলে, যাদের কথা একটু আগেই জানতে চাইছিলে, এ তাদেরই একজন। স্নিগ্ধার দিকে তাকিয়ে গৌতম হালকা হাসল। স্নিগ্ধা মমতা ভরে বলল, এসো ভাই, বসো। বাড়ির আর সবাই কোথায়? গৌতম বলল, আসেনি বৌদি। তন্ময় বলল, পরে আসবে তো। দাদা বাড়িতে নেই, মা বাবার শরীর ভালো নয়, সেজন্য বৌদিও এলো না। স্নিগ্ধা বলল, ওপরে যাও ভাই, খেয়ে নাও, আর তুমি খেয়ে তোমার বৌদিকে পাঠিয়ে দিও, আর তোমার বাবা মায়ের জন্য খাবার নিয়ে যেও। ছাদে প্যান্ডেল করে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তন্ময় গৌতমকে ছাদে নিয়ে গেল। হরিপদ বাড়ির পাশটা দেখে সাপ দেখতে পেল না। এবার সে উঁচু হয়ে পাঁচিলের ওপারটা দেখল। ওপারটাতে সাপ নজরে এলো না। সে ফিরে এসে স্নিগ্ধাকে বলল, সাপ দেখতে পেলাম না মা। স্নিগ্ধা বলল, অন্যদিকে চলে গেছে হয়তো। সে সিঁড়ির দিকে এগোলো। অরূপা তার শাশুড়ি তনিমা দেবীকে ধরে ওপর থেকে নামছে। তনিমা দেবী ঘামছেন। স্নিগ্ধা জিজ্ঞাসা করল, খেয়েছেন মাসিমা? তনিমা দেবী কিছু বললেন না। অরূপা বলল, খেয়ে আসছি, তুইও খেয়ে নে, উপোস করে আছিস, আর কতক্ষণ না খেয়ে থাকবি। স্নিগ্ধা লক্ষ্য করল তনিমা দেবী গরমে হাঁপাচ্ছেন, কপালে গলায় ঘাম টপটপ করছে। বিচলিত সুরে সে বলল, শরীর খারাপ লাগছে মাসিমা? ধীর গলায় তনিমা দেবী উত্তর দিলেন, হ্যাঁ, ভালো লাগছে না। স্নিগ্ধা তৎক্ষণাৎ তাকে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিতে চাইল, কিন্তু তনিমা দেবী হাত নেড়ে বললেন, না মা, আমি এখানেই থাকব। বসার ঘরের সোফার একপাশে তিনি বসলেন। ফ্যান মাথার ওপর ঘুরছে। স্নিগ্ধা পাশে বসল। স্নেহভরা গলায় বলল, সোফায় মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে বসে থাকুন, ঠিক হয়ে যাবেন। অরূপা স্নিগ্ধার পাশে বসে রইল। তনিমা দেবী নিস্পৃশ্য গলায় অরূপার দিকে তাকিয়ে বললেন, আমার প্রেশার, সুগার সবই আছে, এই শরীর নিয়ে কোথাও যেতে ইচ্ছা করে না, কিন্তু তোরা না এনে ছাড়লি না, ওষুধগুলোও ফেলে এসেছি। একটু থেমে অনুযোগের সুরে আবার বললেন, চল বাড়ি যাই। অরূপা তৎক্ষণাৎ স্বামী অয়নকে ফোন করল। অয়ন খাচ্ছে, সে খেয়েই নেমে এলো। তন্ময় ডাক্তার ডাকতে চাইল, কিন্তু তনিমা দেবী হাত তুলে বললেন, না না, দরকার নেই, ওষুধ খেলেই ঠিক হয়ে যাব। অবশেষে অরূপা আর অয়ন তাকে নিয়ে দ্রুত বেরিয়ে গেল।
সবার খাওয়া দাওয়া শেষ হলে অতিথিরা একে একে বিদায় নিলেন। অতিথিদের মধ্যে রইলেন শুধু স্নিগ্ধার মা বাবা, প্রাণকৃষ্ণবাবু, মমতা দেবী আর কিঙ্কর। সারাদিনের ব্যস্ততা পেরিয়ে রাতের খাওয়া সেরে তাদের সবার থাকার ব্যবস্থা করে দিল স্নিগ্ধা। বাড়ি ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে এলো। সব গুছিয়ে নিয়ে স্নিগ্ধা দোতলার শোয়ার ঘরে এলো। ঘরটা একটু গোছগাছ করছে। এমন সময় তন্ময় ঢুকে বলল, সারাদিন অনেক ধকল গেছে, এবার একটু বিশ্রাম নাও। স্নিগ্ধারও ক্লান্তি লাগছে। দুজনেই শুয়ে পড়ল আর শোয়ার সঙ্গে সঙ্গেই গভীর ঘুমে তলিয়ে গেল। গভীর রাতে স্নিগ্ধার ঘুম ভাঙল অচেনা একটা মহিলা কণ্ঠের আর্তনাদে। শব্দটা যেন বুক চিরে বেরোনো ব্যথায় ভরা, করুণ আর হাহাকারের মিশ্রণ। সে চমকে উঠে বুঝল আওয়াজটা পাশের বাড়ি থেকেই আসছে। মুহূর্তের মধ্যে সেই আর্তনাদ ধীরে ধীরে তীব্র হয়ে উঠতে লাগল, যেন কেউ অন্ধকারে অজানা যন্ত্রণায় ছটফট করছে। স্নিগ্ধার মনে হলো নিশ্চয়ই পাশের বাড়িতে কোনো বিপদ ঘটেছে। এক পাশে রাখা মোবাইলটা হাতে নিয়ে দেখল 2:30 বাজে। সে বিছানা ছেড়ে জানলার দিকে এগোতেই তন্ময়ের ঘুম ভাঙল। আধো অন্ধকারে গলা নামিয়ে সে জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ? ফিসফিস করে স্নিগ্ধা বলল, পাশের বাড়ি থেকে আর্তনাদ শোনা যাচ্ছে, নিশ্চয়ই কিছু ঘটেছে। তন্ময় কান পেতে শুনল। কিছুক্ষণ পরে বিরক্ত সুরে বলল, কই, কিছুই তো শুনছি না, সব তোমার কল্পনা। স্নিগ্ধা খেয়াল করল সত্যি এখন আর কোনো আর্তনাদ শোনা যাচ্ছে না। বিষয়টা তাকে অবাক করল। এসো শুয়ে পড়ো। বলতে বলতেই তন্ময় আলতো করে তাকে টেনে শুয়ে দিল। নিজের হাত রাখল স্নিগ্ধার গায়ের ওপর। কিন্তু স্নিগ্ধার চোখ জানলার দিকেই আটকে রইল। অস্থির মন নিয়ে কোনোভাবে চোখ বুজল সে। ভোরে ঘুম ভাঙলে দেখল তন্ময় এখনো ঘুমাচ্ছে। স্নিগ্ধা ধীরে ধীরে উঠে জানলার পর্দা একটু সরিয়ে পাশের বাড়ির জানলার দিকে তাকালো। পাশের বাড়ির জানলাটা বন্ধ। কাঁচের ওপরে এখন আর কোনো ছায়া ভেসে উঠল না। মুখ বাড়িয়ে দেখল বাড়ির সামনের দিকে কয়েকজন লোকের ভিড় জমেছে। স্নিগ্ধার বুক হঠাৎ ধক করে উঠল। সত্যি কি তবে ওই বাড়িতে কোনো অঘটন ঘটেছে? সে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এলো। খাবার ঘরে গিয়ে দেখল প্রাণকৃষ্ণবাবু, সুরেনবাবু, ভগবানবাবু আর সুকৃতিবাবু আর মমতা দেবী ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছেন। সবার মুখেই বিষণ্ণতার ছাপ। স্নিগ্ধাকে দেখেই ভুবনবাবু বললেন, শুনেছিস মা, কি ঘটনা ঘটেছে? স্নিগ্ধা উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করল, কি হয়েছে কাকু? ভুবনবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, পাশের বাড়ির ছোট ছেলেটা সাপের কামড়ে মারা গেছে। স্নিগ্ধা কেঁপে উঠে বলল, গৌতম? সে তো কালই এসে এখানে খেয়ে গিয়েছিল। রাতে এই জন্যই ওদের বাড়ি থেকে আর্তনাদ আসছিল। সুরেনবাবু অবাক হয়ে বললেন, আর্তনাদ? আমার তো রাতে একদম ঘুম হয়নি, তবু কোনো আওয়াজ পাইনি। তিনি অন্যদের দিকে তাকালেন। বাকিরাও মাথা নেড়ে জানালেন তারাও কিছু শোনেননি। স্নিগ্ধা চুপ করে রইল। মনে পড়ল তন্ময়ও তো রাতে কিছু শুনতে পায়নি। তবে কি কেবল আমি শুনেছিলাম? বিস্মিত মন নিয়ে স্নিগ্ধা খাওয়ার ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। রান্নাঘর থেকে বলাকা বেরিয়ে এসে তাকে দেখে জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছিস স্নিগ্ধা? স্নিগ্ধা পিছন ফিরে ধীর গলায় বলল, পাশের বাড়িতে কি ঘটেছে দেখে আসি মা। এই কথা বলেই সে সামনের দিকে ফিরে ঘর থেকে বেরিয়ে গেল। বাড়ির সামনে গেটের কাছে দাঁড়িয়ে আছে হরিপদ। স্নিগ্ধাকে দেখতে পেয়েই সে বলল, তোমার কথাই ঠিক মা, এখানে সাপ আছে। পাশের বাড়ির গৌতম সাপের কামড়ে মারা গেছে। স্নিগ্ধার বুক ভার হয়ে উঠল। কাঁপা গলায় ধীরে ধীরে সে বলল, শুনেছি হরিকাকা, সাপে কামড়ানোর পরে গৌতমকে মনে হয়
দ্রুত হাসপাতালে নেয়নি। আমি রাতে একজন মহিলার আর্তনাদ শুনেছিলাম, স্পষ্টই মনে আছে, শব্দটা ওদের বাড়ি থেকেই এসেছিল। হরিপদ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, কখন আর্তনাদ শুনেছিলে মা? স্নিগ্ধা উত্তর দিল, রাত 2:30টার দিকে। হরিপদ চমকে উঠে বলল, তা কি করে হয়? ওদের বাড়ির লোক তো বলছে ভোরে প্রথম বুঝতে পেরেছে গৌতমকে সাপে কামড়েছে। স্নিগ্ধা ভাবল, আমি তবে কোন বাড়ির মহিলার আর্তনাদ শুনলাম? ওই বাড়িরই তো মনে হয়েছিল। স্নিগ্ধার বুক হু হু করে উঠল, তার ভীষণ খারাপ লাগতে লাগলো। সে মনে মনে ভাবল, গতকাল যে সাপের ফোঁস আওয়াজ শুনেছিলাম, সেই আওয়াজ নিশ্চয়ই পাঁচিলের ওপার থেকে এসেছিল। হরিকাকা যখন ঘর থেকে বেরিয়ে বাড়ির পাশে সাপ দেখতে গিয়েছিল, তখন হয়তো সাপটা অন্যদিকে সরে গিয়েছিল। তাছাড়া হরিকাকা ছোটোখাটো চেহারার বয়স্ক মানুষ, তার ওপর সামনের দিকে ঝুঁকে গেছে। উঁচু পাঁচিলের ওপারে সে ঠিকমতো দেখতে পায়নি। আমি যদি নিজে গিয়ে খুঁজতাম, আমি যদি গৌতমদের জানাতাম, হয়তো তারা রেস্কিউ টিমকে খবর দিত, সাপটা ধরা পড়ত, তাহলে আজ গৌতমকে মরতে হতো না। স্নিগ্ধার চোখের সামনে ভেসে উঠল গৌতমের হাসি মুখটা। নিজেকে বড় অপরাধী মনে হলো তার। হরিপদ বলল, কি ভাবছ মা? স্নিগ্ধা কোনো উত্তর দিল না, চুপচাপ ভারাক্রান্ত মনে দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো। সোজা এগিয়ে গেল গৌতমদের বাড়ির দিকে। কয়েকজন মানুষ গৌতমদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে গৌতমের মৃত্যুর বিষয় নিয়ে চাপা গলায় কথা বলছে। গেটটা খোলা আছে। স্নিগ্ধা ভেতরে ঢুকলো। সামনেটা ফাঁকা জায়গা, পুরোটাই ঢালাই করা। দুই পাশে সারি সারি টবে লাগানো কয়েকটি নাম না জানা গাছ। সব কিছুই ঝকঝকে পরিষ্কার। ভেতর থেকে ভেসে আসছে কান্নার শব্দ, যা মুহূর্তে স্নিগ্ধার মনটাকে ভারী করে দিল। স্নিগ্ধা বারান্দা পেরিয়ে প্রবেশ করল বড় বসার ঘরে। ঘরে সাজানো আসবাবপত্র, সোফা, টেবিল, দেওয়ালে ঝোলানো ছবি। ঘরের ভেতরে লোকজন তেমন বেশি নেই। বসার ঘরের ভেতর থেকে একটা লম্বা করিডোরের মতো চলে গেছে। করিডোরের দুপাশে দরজা, বোঝা যাচ্ছে ঘর আছে দুদিকে। বসার ঘরে একজন বৃদ্ধা সোফার ওপর বসে হাউমাউ করে কাঁদছেন। তার পাশে একজন মধ্যবয়স্কা মহিলা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। একটু দূরের সোফায় বসে 4-4.5 বছরের একটি ছোট্ট মেয়ে কাঁদছে, মুখে স্পষ্ট ভয়ের ছাপ। তার সামনের মেঝেতে বসে আছে 15-16 বছরের এক কিশোরী। ছোট্ট মেয়েটিকে চুপ করানোর চেষ্টা করছে। স্নিগ্ধা এক নজরে বুঝে গেল কাঁদতে থাকা বৃদ্ধাই গৌতমের মা। কিশোরী মেয়েটি এক মুহূর্তের জন্য স্নিগ্ধার দিকে তাকালো বিষণ্ণ চোখে। চোখ দুটো লালচে, বোঝা যাচ্ছে কাঁদতে কাঁদতে তার চোখ লাল হয়ে গেছে। তারপর সে নিঃশব্দে মুখ ফিরিয়ে নিল, আবার মন দিল ছোট্ট মেয়েটিকে শান্ত করার চেষ্টায়। হঠাৎ পাশের ঘর থেকে ভেসে এলো একজন বয়স্ক পুরুষ কণ্ঠের আর্তনাদ। ঘরের দরজায় পর্দা টানা, ভেতরটা দেখা যাচ্ছে না। স্নিগ্ধা বুঝল এই কান্না গৌতমের বাবার। হঠাৎ পর্দা সরিয়ে ভেতর থেকে বেরিয়ে এলো একজন সুন্দরী মহিলা, মুখে শোকের ছাপ, তবু সৌন্দর্য লুকোনো নেই। স্নিগ্ধা তাকিয়ে অবাক হয়ে গেল। চেনা লাগছে তাকে, কোথায় যেন দেখা। মহিলাটিও স্নিগ্ধার দিকে বিস্মিত চোখে একবার তাকালো, তারপর তার মুখ গম্ভীর হয়ে গেল। কিছু না বলে সে সোজা গিয়ে বৃদ্ধার পাশে দাঁড়িয়ে বলল, মা, শান্ত হও, তোমার শরীরটা তো ভালো নেই। স্নিগ্ধা ধীরে ধীরে এগিয়ে গিয়ে সুন্দরী মহিলাটিকে প্রশ্ন করল, গৌতম কি ঘুমে থাকতে সাপে কামড়েছে? মহিলা গভীর নিঃশ্বাস ফেলে উত্তর দিল, রাতে গৌতম ওর ঘরে ছিল,
ভোরে দেখি দরজা খোলা। সে ছটফট করছে, গলায় স্পষ্ট সাপের কামড়ের দাগ, ক্ষতস্থান দিয়ে রক্ত ঝরছে। হাসপাতালে নিয়ে যেতেই শেষ হয়ে গেল সব। আমাদের কাউকেই সে ডাকেনি। স্নিগ্ধা যেন মুহূর্তে জমে গেল। শরীরের ভেতর কাঁপুনি উঠল। সে ধীরে জিজ্ঞাসা করল, সাপটাকে কি ঘরের ভেতর দেখেছিলেন? মহিলা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, সাপটা ওর ঘরেই ছিল। জানি না কিভাবে ঢুকেছিল। আমার স্বামী সুবীর দেখে ভয় পেয়ে তার এক বন্ধুকে খবর দিয়েছিল। সে এসে সাপটাকে ধরে নিয়ে গেছে জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য। কী সাপ ছিল? চন্দ্রবোড়া। স্নিগ্ধা আঁতকে উঠল। বৃদ্ধার পাশে বসে থাকা মধ্যবয়স্কা মহিলাটি সুন্দরী মহিলাটির দিকে তাকিয়ে বললেন, রিনি, তোমার শ্বশুরমশাইকে একবার দেখে এসো। তার শরীর আরও খারাপ হয়ে গেল কিনা, তাকে বাঁচানো এবার মুশকিল হবে। রিনি নামটা কানে আসতেই স্নিগ্ধা চমকে উঠল। সুন্দরী মহিলাটির দিকে ভালো করে তাকালো। এবার হঠাৎ মহিলাটিকে চিনতে পারল সে। সে বলে উঠল, রিনি, তুই? আমি স্নিগ্ধা, আমরা একই স্কুলে একই ক্লাসে পড়তাম। রিনি গম্ভীর চোখে তাকালো তার দিকে, তারপর বলল, ও তুই? চিনতে পারিনি তোকে, কিন্তু তুই এখানে কেন? স্নিগ্ধা ধীরে বলল, তোদের বাড়ির পশ্চিম পাশের বাড়িটা এখন আমাদের। কাল গৃহপ্রবেশ করেছিলাম। গৌতম তো আমাদের গৃহপ্রবেশে গিয়েছিল। কি যে হয়ে গেল। রিনির চোখ ভিজে উঠল, জল টলমল করল দৃষ্টিতে। স্নিগ্ধা একটু ইতস্তত করে জিজ্ঞাসা করল, তুই তাহলে গৌতমের বৌদি? রিনি মাথা নেড়ে বলল, হ্যাঁ। স্নিগ্ধা গলায় কাঁপুনি নিয়ে আস্তে আস্তে বলল, রিনি, রাতে তোদের বাড়ির দিক থেকে মহিলার কান্নার আওয়াজ শুনেছিলাম। রিনি তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, না তো, কেউ তো রাতে কাঁদেনি। আমরা তো ভোরে জানতে পেরেছি। তখন থেকে আমার শাশুড়ি মা কাঁদছে। স্নিগ্ধা বলল, আমি কাল সাপের ফোঁস-ফোঁস শব্দ শুনেছিলাম। রিনি অবাক হয়ে তাকিয়ে বলল, সাপের ফোঁস-ফোঁস? কোথায় শুনেছিলে? আমাদের বাড়ির জানলা দিয়ে এপাশেই শুনেছি। রিনির মুখে হঠাৎ গভীর চিন্তার ছাপ ফুটে উঠতে লাগলো। সে ঠোঁট শক্ত করে চেপে ধরল, তারপর আস্তে আস্তে বলল, তুই বস, আমি শ্বশুরমশাইয়ের কাছে যাচ্ছি। এই বলে সে ঘরের ভেতরে ঢুকে গেল। স্নিগ্ধা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বারান্দায় এলো। একজন লোককে জিজ্ঞাসা করল, গৌতমের দেহ কখন আসবে? লোকটি বলল, ময়না তদন্ত হবে, তাই দেহ আসতে দেরি হবে। স্নিগ্ধা বারান্দা থেকে নেমে এলো। তার মাথায় ঘুরছে গতকালের সেই ছায়ার দৃশ্য। সে ভাবতে লাগলো, এ তো কাকতালীয় হতে পারে না। আমি চোখের সামনে দেখেছিলাম একটা ছায়া আর একটা ছায়াকে সাপে কামড় খাইয়ে মেরে ফেলল, আর আজ গৌতম সত্যিই সাপের কামড়ে মারা গেল। এর মধ্যে কি কোনো রহস্য লুকিয়ে আছে? বাড়িটির সামনের গেট পেরিয়ে সে রাস্তায় এলো। লোকজনের পাশ কাটিয়ে হেঁটে আসছে। হঠাৎই সে শুনতে পেল হালকা ফোঁস-ফোঁস শব্দ। সে কেঁপে উঠে আতঙ্কে এদিক ওদিক তাকাতে লাগলো। চোখে সাপ খুঁজছে সে। একজন লোক এগিয়ে এসে বলল, কি খুঁজছেন? আপনার কি কিছু হারিয়ে গেছে? স্নিগ্ধা কাঁপা গলায় বলল, এখানে সাপ আছে। আমি স্পষ্ট ফোঁস-ফোঁস শব্দ শুনলাম। স্নিগ্ধার কথা শুনে সঙ্গে সঙ্গে আশেপাশের সবাই আঁতকে উঠল। তারা ভয়ে সতর্ক হয়ে চারপাশে তাকাতে লাগলো। একজন বলল, কই, কোথাও তো কিছু নেই। আরেকজন বলল, না না, কোনো শব্দই তো শোনা যাচ্ছে না। সবাই কান পেতে শোনার চেষ্টা করল, কিন্তু কারোর কানে এলো না কোনো শব্দ। স্নিগ্ধা চারিদিকে তাকালো। হ্যাঁ, সত্যি আর কোনো শব্দ নেই। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে মনে মনে বলল, এ কি হচ্ছে আমার সাথে?
আমি কেন এই শব্দ শুনতে পাচ্ছি, অন্য কেউ কেন পাচ্ছে না? দুশ্চিন্তায় ডুবে গেল স্নিগ্ধা। মাথায় অজস্র প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ধীর পায়ে ভারাক্রান্ত মনে সে নিজেদের বাড়ির দিকে হাঁটতে লাগলো। আজকে শুনলেন বিক্রমভিলা রহস্য 2 এর 1 থেকে 3 নম্বর পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।